নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 40তম ক্লাস, যেটি 28 অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কোন রাজ্যের কাটা ও পুড়িয়ে ফেলা কৃষিকাজ ধাইয়া নামে পরিচিত? তো ধাইয়া এই কৃষিকাজটি মধ্যপ্রদেশে, ঠিক আছে। তো মধ্যপ্রদেশের কাটা ও পুড়িয়ে ফেলা কৃষিকাজ ধাইয়া নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিরক্ষরতা দূরীকরণের জন্য জাতীয় সাক্ষরতা মিশন কর্তৃক গৃহীত প্রধান কৌশল নিচের কোনটি? তো জাতীয় সাক্ষরতা মিশন কর্তৃক গৃহীত প্রধান কৌশলটি হচ্ছে পূর্ণ সাক্ষরতা অভিযান। অপশন এ, পূর্ণ সাক্ষরতা অভিযান। মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? তো দেখো, মাইক্রো ফাইন্যান্স সম্পর্কে যে বিবৃতি সত্য সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষুদ্র ঋণ কার্যক্রম উন্নয়নশীল দেশগুলোতে ঘটে। দেখো, উন্নয়নশীল দেশগুলো হচ্ছে যে দেশগুলো ধীরে ধীরে উন্নতর দিকে উন্নতি করছে, ঠিক আছে। যে দেশগুলো ধীরে ধীরে উন্নতি করছে সেই সমস্ত দেশগুলো হয় উন্নয়নশীল। ভারত যেমন একটা উন্নয়নশীল দেশের উদাহরণ, ঠিক আছে। তো এই মাইক্রো ফাইন্যান্স এটা বেশিরভাগ ক্ষুদ্র ঋণ কার্যক্রম উন্নয়নশীল দেশগুলোতে ঘটে থাকে। তো এই বিবৃতি কিন্তু সঠিক। পোর্তো নভোর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে নিম্নলিখিত কোন ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? এই দেখো, পোর্তো নভো যুদ্ধ হয়েছিল 1781 সালের 1 জুলাই। তো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই ছিল। তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন তিনি হচ্ছেন হায়দ্রাবাদের হায়দার আলী। তো সঠিক উত্তর হবে হায়দার আলী, ঠিক আছে। হায়দার আলী তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারত প্রথম কোন সালে প্যারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? তো ভারত প্রথম যে বছর প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করে সেটা হচ্ছে 1968 সালে। 1968 সালে ভারত প্রথম প্যারা অলিম্পিক্স গেমসে অংশগ্রহণ করে। দেখো, 2024 সালের প্যারা অলিম্পিক গেমস হয়েছিল প্যারিসে। 2024-এ প্যারা অলিম্পিক গেমস হয়েছে প্যারিসে, ঠিক আছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, হুমায়ুনের সমাধির নির্মাণ কাজ সম্পন্ন করেন কে? তো হুমায়ুনের সমাধির নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন বিগা বেগম। তো তোমরা কমেন্ট করে বলবে হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত। হুমায়ুনের সমাধি কোথায়, ঠিক আছে। হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত রয়েছে? তো অবশ্যই কমেন্ট করে জানাবে হুমায়ুনের সমাধি কোথায় রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত থেকে ভারসাম্যহীন রাসায়নিক সমীকরণটি নির্বাচন করো। দেখো, ভারসাম্যহীন রাসায়নিক সমীকরণ কাকে বলা হয়? তো একটি ভারসাম্যহীন রাসায়নিক সমীকরণে রাসায়নিক বিক্রিয়ায় উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান থাকে না, ঠিক আছে। তো যে রাসায়নিক বিক্রিয়ায় উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান থাকে না তাকে বলা হয় ভারসাম্যহীন সমীকরণ। তো দেখো, অপশন সি রয়েছে। দেখো, এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ফলে সমান সংখ্যক পরমাণু থাকছে না, ঠিক আছে। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। জুনাগড়ের সুদর্শন হ্রদ কে নির্মাণ করেছিলেন? তো এটি নির্মাণ করেছিলেন পুষ্যগুপ্ত। অপশন সি, পুষ্যগুপ্ত
এই জুনাগড়ে সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন। নিম্নলিখিত কাকে 2025 সালের জানুয়ারিতে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছিল? তো 2025 সালের জানুয়ারিতে ফয়েজ আহমেদ কিদওয়াইকে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। আর্থ্রোপোডা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি আর্থ্রোপোডা তা সঠিক? ঠিক আছে, তো আর্থ্রোপোডা সম্পর্কে যে বিবৃতিগুলো সেটা কোনটি সঠিক আমাদের বের করতে হবে। তখন এ বিবৃতি বলেছে আর্থ্রোপোডা প্রাণীদের জয়েন্টে অ্যাপেন্ডেক্স থাকে, অবশ্যই এটা ঠিক। তাদের চোখ যৌগিক, এটাও ঠিক। পৃথিবীর সমস্ত প্রাণীর সংখ্যাগরিষ্ঠ অংশ এরাই, তো পৃথিবীর যে সমস্ত প্রাণী রয়েছে তার বেশিরভাগ প্রাণীরাই কিন্তু আর্থ্রোপোডা, তো এটাই কিন্তু সঠিক। তো অপশন সি দেখো বলেছে ABC, ঠিক আছে, ABC বিবৃতি কিন্তু সঠিক, অর্থাৎ ABC বিবৃতি যে যা বলা রয়েছে সেটা কিন্তু সঠিক বলা রয়েছে। মুঘল শাসনের প্রেক্ষাপটে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে কোনটি সঠিক? তো মুঘল শাসনের প্রেক্ষাপটে কোন বিবৃতি সঠিক আমাদের এখন বের করতে বলেছে। দেখো প্রথম বিবৃতি বলেছে মনশব্দের প্রথা 1571 সালে আকবর কর্তৃক প্রবর্তিত হয়, এটা ঠিক। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে সংঘটিত হয়, এটাও ঠিক। তো দেখা যাচ্ছে বিবৃতি এ এবং বি, এ 1 এবং 2 দুটো বিবৃতি সঠিক, তো অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এ 1 এবং 2 নম্বর বিবৃতি সঠিক। বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তো 2025 সালে বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান রয়েছে 105তম, তো সঠিক উত্তর হবে 105। 2025 সালের মে মাসে ইউনিসেফ ইন্ডিয়া কাকে শিশু অধিকারের জাতীয় দূত হিসাবে নিযুক্ত করার ঘোষণা দেয়? তো 2025 সালের মে মাসে ইউনিসেফ ইন্ডিয়া করিনা কাপুর খানকে শিশু অধিকারের জাতীয় দূত হিসেবে নিযুক্ত করার ঘোষণা দিয়েছে। পরবর্তী প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য নিম্নলিখিত কোন নৃত্য বিভাগ বিবেচনা করা হয় না? তো দেখো মণিপুরি, কত্থক এবং কুচিপুড়ি এই নৃত্যে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়, কিন্তু বিলাসিনী নাট্যম, অপশন ডি বিলাসিনী নাট্যমে এখানে কিন্তু কোনো সঙ্গীত নাটক পুরস্কার দেওয়া হয় না। ঠিক আছে, এই নাচের ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য বিবেচনা হয় না। পাটলিদুন ভারতের কোন ভূপ্রাকৃতিক বিভাগের সাথে সম্পর্কিত? তো পাটলিদুন এটি হিমালয় পর্বতমালার সাথে যুক্ত। ঠিক আছে, পাটলিদুন ভারতের কোন ভূপ্রাকৃতিক বিভাগের সাথে সম্পর্কিত? তো অর্থাৎ সঠিক উত্তর হবে হিমালয় পর্বতমালা। যশোধরা ডালমিয়া কোন বিখ্যাত বইয়ের লেখক? নিম্নলিখিত কোন বইটির লেখক যশোধরা ডালমিয়া? তো সঠিক উত্তর হবে দ্য পেন্টেড ওয়ার্ল্ড অব দ্য ওয়ারলিস, দ্য পেন্টেড ওয়ার্ল্ড অব দ্য ওয়ারলিস। তো এই বইয়ের লেখক যশোধরা ডালমিয়া। মণিপুরী রাসলীলা একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যের রূপ যার সৃষ্টিকর্তা ছিলেন। তো মণিপুরী রাসলীলার একটি শাস্ত্রীয় নৃত্যের রূপ যার সৃষ্টিকর্তা মহারাজা ভাগ্যচন্দ্র, অপশন ডি মহারাজা ভাগ্যচন্দ্র। 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশ আয়োজন করেছিল? তো 2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। ঠিক আছে, আর চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আর্জেন্টিনা।
রানার্স আপ হয়েছিল ফ্রান্স। 2026 সালে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হবে। ঠিক আছে, তো পরবর্তী বিশ্বকাপ শুরু হবে হচ্ছে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। আর প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সালে। অমৃত মহোৎসব নামে পরিচিত থিমগুলির মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? তো অমৃত মহোৎসবের মধ্যে যে থিমটি অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে হেলথ @75। হেলথ @75 এই থিমটি কিন্তু অন্তর্ভুক্ত নয় অমৃত মহোৎসবে। কর্ডেটা নোটোকর্ডের প্রাথমিক কাজ হলো, তো কর্ডেটা নোটোকর্ডের প্রাথমিক কাজ হচ্ছে স্নায়ুতন্ত্র এবং অন্যান্য টিস্যুর বিকাশের জন্য কাঠামোগত সহায়তা এবং সংকেত প্রদান করা। স্নায়ুতন্ত্র এবং অন্যান্য টিস্যুর বিকাশের জন্য কাঠামোগত সহায়তা এবং সংকেত প্রদান করা হচ্ছে কর্ডেটা নোটোকর্ডের প্রাথমিক কাজ। জীবাশ্ম থেকে প্রাপ্ত জ্বালানি শুধুমাত্র কোন ধরনের শিলায় সংরক্ষিত থাকে? তো জীবাশ্ম থেকে প্রাপ্ত জ্বালানি এটা শুধুমাত্র পাললিক শিলায় সংরক্ষিত থাকে। অপশন ডি, পাললিক শিলা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করা রয়েছে? তো ভারতীয় সংবিধানে ধারা 76-এ অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, এই অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইনি কর্মকর্তা। ঠিক আছে, নিম্নলিখিত কোন সংস্থা বৈদিক শিক্ষাকে পুনরুজ্জীবিত করতে এবং বিজ্ঞানের আধুনিক শিক্ষার সাথে এটিকে একত্রিত করতে চেয়েছিলেন? তো কোন সংস্থার কথা এখানে বলা রয়েছে? তো এটা হচ্ছে আর্য সমাজ। ঠিক আছে, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের প্রতিটি নাগরিকের কর্তব্য হবে সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা? তো এটা অবশ্যই একটি মৌলিক কর্তব্য। এটা রয়েছে ভারতীয় সংবিধানের 51 এ উপধারায়। 51 এ উপধারায় এটি বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? দ্বিতীয় শতাব্দীর গোড়ার দিকে কে তার নাট্যশাস্ত্র গ্রন্থে বাদ্যযন্ত্রগুলিকে তাতা, সুশিরা, অবনদ এবং ঘানাতে শ্রেণীবদ্ধ করার পদ্ধতি ব্যাখ্যা করেছিলেন? তো দেখো, নাট্যশাস্ত্র কে রচনা করেছেন? তো নাট্যশাস্ত্র রচনা করেছিলেন ভরতমুনি। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।